হিমালয় হলো পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশ্রেণী। এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু আপনারা কি জানেন এই বিশাল পর্বতশ্রেণীর গঠন কিভাবে এবং কবে হয়েছিল? আজ আমরা যে সমস্ত উঁচু পর্বতশৃঙ্গ এবং বিরাট পর্বত দেখতে পাই, একসময় সেখানে একটা বিশাল সমুদ্র ছিল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পৃথিবীতে হিমালয় সবসময় ছিল না। এটা প্রায় 50 কোটি বছর আগের কথা, যখন আমাদের ভারতবর্ষ বর্তমান অবস্থানে বা বর্তমান রূপে ছিল না। সেই সময় পৃথিবীতে এক বিশাল ভূপ্রাকৃতিক পরিবর্তন ঘটে, যা পুরো পৃথিবীর মানচিত্রটাকে আমূল বদলে ফেলে। 50 কোটি বছর আগে ঠিক কী ঘটেছিল, কিভাবে পৃথিবীতে হিমালয়ের জন্ম হলো, আর কেন এই পর্বতশ্রেণী আমাদের ভবিষ্যতের জন্য এতটা গুরুত্বপূর্ণ, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, হিমালয় পৃথিবীর বহু উঁচু উঁচু শৃঙ্গের আবাসস্থল। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ৮,৮৪৮ মিটার, অর্থাৎ প্রায় ২৯,০০০ ফুট উঁচু। সবথেকে উঁচু পর্বতমালা হওয়ার পাশাপাশি হিমালয়ের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। হিন্দু ও বৌদ্ধ ধর্মের বহু বিশ্বাস ও আস্থা এই পর্বতশ্রেণীর সঙ্গে গভীরভাবে যুক্ত আছে। যেমনটা আপনাদের আগেই বললাম যে হিমালয় পৃথিবীতে চিরকাল ছিল না। আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে এর গঠনের সূচনা হয়েছিল। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে মানচিত্রটা দেখছেন, তখন পৃথিবীর চেহারা এরকম ছিল না। সেই যুগকে বলা হয় ক্রিটেসিয়াস পিরিয়ড। এই সময় মহাদেশগুলোর গঠন ও অবস্থান আজকের মতো ছিল না। বর্তমানে আমাদের পৃথিবীতে 7টা মহাদেশ আছে, কিন্তু তখন মাত্র 2টো বিশাল মহাদেশ ছিল। পরবর্তীকালে এই 2 বিশাল মহাদেশ ভেঙে গিয়ে 7টা মহাদেশে পরিণত হয়েছে। এই 2 বিশাল মহাদেশের দক্ষিণ অংশকে বলা হয় গন্ডোয়ানা, আর উত্তরের অংশকে বলা হয় লরেশিয়া। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন আজ যেখানে হিমালয় পর্বত অবস্থান করছে, ক্রিটেসিয়াস যুগে সেখানে শুধুমাত্র সমুদ্র ছিল, যেটা তেথিস সাগর নামে পরিচিত। হিমালয়ের গঠনের কথা বলতে গেলে বলতে হয় প্রায় 50 কোটি বছর আগে ভারতীয় প্লেট, যা তখন গন্ডোয়ানা মহাদেশের অংশ ছিল, সেটা এর থেকে আলাদা হয়ে উত্তর দিকে অগ্রসর হয় এবং ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা খায়। এই ভয়ঙ্কর সংঘর্ষের ফলেই পৃথিবীতে একটা নতুন ও বিশাল পর্বতশ্রেণীর জন্ম হয়েছিল, যাকে আজ আমরা হিমালয় পর্বত নামে চিনি। এখানে প্রশ্ন ওঠে, 2টি টেকটনিক প্লেটের ধাক্কায় এত বড় বড় পাহাড় কীভাবে তৈরি হলো? চলুন এর পেছনে বিজ্ঞানটা সহজভাবে বুঝে নেওয়া যাক। আসলে বন্ধুরা, পৃথিবীতে বিভিন্ন ধরনের পর্বত থাকে, যার মধ্যে আছে আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত এবং স্তূপ পর্বত। এই সমস্ত পর্বত দেখতে একে অপরের থেকে আলাদা হয়ে থাকে এবং এগুলোর গঠনের প্রক্রিয়াও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখানে আমি শুধু ভঙ্গিল পর্বত নিয়েই কথা বলবো, কারণ হিমালয় ঠিক এই ধরনের একটা পর্বতশ্রেণী। সহজ ভাষায় বললে, ভঙ্গিল পর্বত তখনই তৈরি হয় যখন 2টি বা তার বেশি মহাদেশীয় টেকটনিক প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের ফলে প্রচণ্ড ভূতাত্ত্বিক চাপ সৃষ্টি হয়। এই প্রবল চাপের কারণে সমুদ্র তলদেশের পলি, কাদা ও শিলাখণ্ড উপরের দিকে উঠে এসে পর্বতের আকার ধারণ করে। এইভাবেই পৃথিবীতে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। ভূতাত্ত্বিক ভাষায় এই পর্বতের গঠনের প্রক্রিয়াকে অরোজেনি বলা হয়। হিমালয়ের ক্ষেত্রে দেখা যায় ভারতীয় প্লেট উত্তর দিকে ক্রমাগত সরে যাওয়ার ফলে পলি জমা ও ভূতাত্ত্বিক চাপ দুটোই বাড়তে থাকে, যার ফলে যখন ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ভারতীয় প্লেটের সংঘর্ষ ঘটে, তখন সমুদ্র তলের পলি স্তরগুলো ভাঁজ হয়ে উপরের দিকে উঠে আসে। এই প্রক্রিয়ার ফলস্বরূপ পৃথিবীতে একেবারে নতুন একটা পর্বতশ্রেণীর অর্থাৎ হিমালয়ের সৃষ্টি হয়। তবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা 2-4 বছরে হয়নি। ভূবিজ্ঞানীদের মতে হিমালয় গঠনের এই প্রক্রিয়া কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে সম্পন্ন হয়েছে এবং এই প্রক্রিয়া আজও পুরোপুরি শেষ হয়নি। আজও হিমালয়ের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ হিমালয় কোনো একক পর্বত নয়, বরং এটা বহু আলাদা আলাদা পর্বত শ্রেণীর একটা বিশাল সমষ্টি। পশ্চিমে পামির গ্রন্থি থেকে শুরু করে পূর্বে পূর্বাঞ্চল পর্বতশ্রেণী পর্যন্ত হিমালয় বিস্তৃত। হিমালয় মূলত ট্রান্স হিমালয়, গ্রেটার হিমালয়, লেসার হিমালয়, আউটার হিমালয় এবং পূর্বাঞ্চল হিমালয় ইত্যাদি পর্বতশ্রেণী মিলিয়ে গঠিত। ভূতাত্ত্বিকদের মতে হিমালয় গঠনের প্রাথমিক ধাপে ট্রান্স হিমালয়, গ্রেটার হিমালয় সৃষ্টি হয়েছিল, যার ফলে এই পর্বতশ্রেণীগুলোর শিলাস্তর অনেক সময় কালো রঙের মনে হয়। যেমনটা আপনাদের বললাম যে তেথিস সাগরের তলদেশ উপরের দিকে উঠে আসার কারণে হিমালয়ের সৃষ্টি হয়েছিল, তাই ভূবিজ্ঞানীদের মতে এই সাগরের ভেতরে বসবাসকারী সামুদ্রিক প্রাণীরা অতিরিক্ত চাপ ও তাপের ফলে ধীরে ধীরে কালো রঙের জীবাশ্মে পরিণত হয়ে যায়। এই কারণে আজ আমরা ট্রান্স হিমালয় ও গ্রেটার হিমালয় অঞ্চলে গাঢ় কালো রঙের শিলাস্তর দেখতে পাই। বন্ধুরা, হিমালয় শুধু তার গঠন প্রক্রিয়ার জন্যই নয়, বরং মানুষের জীবনের জন্যও এর গুরুত্ব অপরিসীম।
বিশেষ করে আমাদের ভারতীয়দের জীবনে এই বিশাল পর্বতশ্রেণীর গুরুত্ব কতটা সেটা বোঝার জন্য চলুন সহজভাবে হিমালয়ের অবস্থান ও প্রভাবগুলো দেখে নেওয়া যাক। এশিয়ার দেশগুলোর মধ্যে বিশেষ করে ভারতের জন্য হিমালয় এক বিশাল আশীর্বাদ স্বরূপ। প্রথমত, শীতকালে উত্তর মেরু থেকে আসা হাড় কাঁপানো ঠান্ডা সাইবেরিয়ান বাতাসকে হিমালয় আটকে দেয়। এই ঠান্ডা ও শুষ্ক বাতাসকে বাধা দেওয়ার ফলে ভারতীয় উপমহাদেশের জলবায়ু উষ্ণ থাকে এবং আবহাওয়া সারা বছর নিয়ন্ত্রিত থাকে। এছাড়াও গ্রীষ্মকালে ভারতে বর্ষার আগমনও সম্পূর্ণভাবে হিমালয়ের উপরে নির্ভরশীল, কারণ গরমের সময় ভারতীয় উপমহাদেশ খুব বেশি উত্তপ্ত হয়ে যায়, যার ফলে এখানে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়, যা ভারত মহাসাগর থেকে আর্দ্র বাতাসকে নিচের দিকে টেনে আনে। এই আর্দ্র বাতাস হিমালয়ে ধাক্কা খেয়ে উপরে উঠে যায় এবং তার ফলে ভারতে ব্যাপক বৃষ্টিপাত হয়ে থাকে। যদি হিমালয় না থাকতো তাহলে এই আর্দ্র বাতাস ভারত অতিক্রম করে সোজা চীনের দিকে চলে যেত, কিন্তু হিমালয়ে ধাক্কা লেগে এই বাতাস উপরের দিকে উঠতে বাধ্য হয়। উপরে উঠতে উঠতে বাতাস ঠান্ডা ও ভারী হতে শুরু করে, ধীরে ধীরে মেঘ তৈরি হয় এবং শেষ পর্যন্ত বর্ষাকালে আমরা প্রবল বৃষ্টিপাত দেখতে পাই। বৃষ্টি আমাদের ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আপনারা সবাই জানেন, কারণ আমাদের অধিকাংশ ফসলের ফলনও বেড়ে ওঠার জন্য প্রতি বছর আমরা বর্ষার উপরে নির্ভর করি। এছাড়া হিমালয় চীনের মতো শত্রু প্রতিবেশী দেশের বিরুদ্ধে ভারতের জন্য একটা শক্তিশালী প্রাচীরের মতো কাজ করে, অর্থাৎ দেশের সুরক্ষার ক্ষেত্রে হিমালয় প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমাদের পাহারা দেয়। হিমালয়ে পাওয়া জল ও এখানকার হিমবাহগুলো আমাদের জন্য মিষ্টি জলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু দুঃখের বিষয় হলো, একটা রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক দশকের মধ্যেই হিমালয়ে প্রায় 75% হিমবাহ গলে যেতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে এই হিমবাহগুলো দ্রুত গলছে। যদি এই হিমবাহগুলোর গলন রোধ করা না যায়, তাহলে আশেপাশের এলাকাগুলোতে এমন ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে যা মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। বিগত কয়েক বছরে আমরা বারবার এর উদাহরণ দেখেছি, যেখানে বন্যা ও ভূমিধস মানুষের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। হিমালয় পর্বতমালা যতটা বিশাল, ততটা এটা আমাদের ভারতীয়দের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেভাবে এর গুরুত্ব বুঝি না। আজও আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের মতো বড় সমস্যার মোকাবেলা নিয়ে তেমন কোনো আলোচনা হয় না। যদি আমরা এইভাবেই উদাসীন থেকে যাই, তাহলে সেই দিনটা আর খুব বেশি দূরে নেই যেদিন আমরা নিজেরাই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবো। বন্ধুরা, এবার আপনাদের হিমালয়ের এমন 3টে রহস্যের কথা বলবো যেগুলোর সঠিক উত্তর আজও আধুনিক বিজ্ঞানের কাছেও অজানা। নাম্বার 1, জ্ঞানগঞ্জ মঠ ও রহস্যময় গুহা। বলা হয় হিমালয়ের দুর্গম পর্বতে একটা বিচিত্র জাদুময় আশ্রম আছে, যার নাম জ্ঞানগঞ্জ মঠ বা সিদ্ধ আশ্রম। এই আশ্রম নাকি সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না, শুধু সিদ্ধ পুরুষরা এটা দেখতে পান। লোককথা অনুযায়ী এখানে 7 জন চিরঞ্জীবীর বাস। এমনকি হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থেও জ্ঞানগঞ্জ মঠের উল্লেখ পাওয়া যায়। নাম্বার 2, হিমালয় ইয়েতির আবাসস্থল। হিমালয় পর্বতমালাকে ইয়েতির বাসস্থান বলে মনে করা হয়। বহু মানুষ দাবি করেছেন যে তারা এখানে ইয়েতিকে দেখেছে। এমনকি 2019 সালে মা কালু বরুণ ন্যাশনাল পার্কের আশেপাশে ভারতীয় সেনাবাহিনী বরফে বিশাল আকৃতি পায়ের ছাপ দেখতে পায়। সেই পায়ের ছাপ ছিল প্রায় 32 ইঞ্চি লম্বা এবং 15 ইঞ্চি চওড়া, যা নতুন করে ইয়েতি রহস্যকে আরও গভীর করেছে। নাম্বার 3, হিমালয় এলিয়েনদের ঘাঁটি। হিমালয়ের অন্তর্গত লাদাখ অঞ্চলে কঙ্কালা নামের একটা অত্যন্ত রহস্যময় জায়গা আছে। অনেকের ধারণা এখানে এলিয়েনদের অস্তিত্ব আছে। এই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ, শুধুমাত্র সেনা জওয়ানরাই আশেপাশে যাওয়ার অনুমতি পায়। বহুবার এখানে ইউএফও উঠতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে। এমনকি পার্শ্ববর্তী গ্রামগুলোতেও ইউএফও সাইটিংয়ের খবর শোনা যায়। এই 3টি রহস্য আজও মানুষের মনে কৌতূহল বাড়িয়ে চলেছে এবং হিমালয়কে আরও রহস্যময় করে তুলেছে। সো বন্ধুরা, আজকের আলোচনা থেকে আপনি কোন কোন বিষয়গুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।